দ্রুত দেশের পরিস্থিতি শান্ত হবে, নয়তো পরবর্তী যে কোনো পরিস্থিতির দায় আওয়ামী লীগকেই বহন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, চলমান আন্দোলনকে 69 বা 71-এর চলমান সহিংসতার সব দায় নিয়ে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে পদত্যাগ করার দাবি জানালেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, দেশ জুড়ে যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে তার দায়ও আওয়ামী লীগের। পেশাজীবী, চাকরিজীবী, মা বোন, পিতা মাতা, শিক্ষক, সাংবাদিক, শিল্পী, লেখক আজ এক কাতারে। গুলশানে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং বেগম সেলিমা রহমানকে সাথে নিয়ে এক সংবাদ সম্মেলনে এসে তিনি এ মন্তব্য করেন। তীব্র গণ আন্দোলনে পতন অবশ্যম্ভাবী জেনে আওয়ামী লীগ আবার সংঘাত সন্ত্রাসে আশ্রয় নিয়েছে। আওয়ামী লীগ আজকে যে ভূমিকা অবতীর্ণ হয়েছে, এটা কি আওয়ামী লীগ? আমরা যে আওয়ামী লীগকে অতীতে চিনতাম সেই আওয়ামী লীগ এটা নয়। এখন এটা পাকিস্তানি হানাদার বাহিনীকেও ছাড়িয়ে গেছে। আপনি চিন্তা করেন, লক্ষ লক্ষ মানুষের গ্যাদারিং এর মধ্যে তারা আজকে হামলা করছে। কত ভয়ঙ্কর হলে এটা করতে পারে। এখনো কি তাদের বোধোদয় হচ্ছে না? আমি সেটা বলছি যে আমি প্রে করি, প্রার্থনা করি তাদের সম্বিত ফিরে আসুক, শুভবুদ্ধির উদয় হোক, আর কোনো রক্তপাত না, আর কোনো সংঘাত না দিয়ে তারা জনগণের দাবি মেনে নিয়ে তারা সরে যান। দেশের সকল মানুষ এবং গণতান্ত্রিক আমি বিশ্ব গণহত্যাকারীদের গ্রেফতার এবং আটককৃত নেতাকর্মী সহ নিরীহ ছাত্র জনতাকে মুক্তি দেওয়ার আহ্বান জানালেও সরকার বিভিন্ন কূটকৌশল করে পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। এসব দাবিতে ছাত্র জনতার কর্মসূচি বানচাল করতে সরকার আবারও নিরাপত্তা বাহিনী সহ ক্ষমতাসীন দলের নেতাকর্মীদেরকে ছাত্র জনতার উপর লেলিয়ে দিয়ে আরো হত্যা, নির্যাতন, দমন, নিপীড়ন অব্যাহত রেখেছে, যার ফলশ্রুতিতে সমগ্র দেশ আজ অগ্নিগর্ভ। শহর থেকে গ্রাম পর্যন্ত সকল জনপদ ছাত্র জনতার বিক্ষোভে বিদ্রোহে মুখরিত। বিএনপির মহাসচিব বলেন, যত দ্রুত আওয়ামী লীগ ক্ষমতা ছাড়বে তত দ্রুতই পরিস্থিতি শান্ত হয়ে আসবে, নয়তো পরবর্তী যে কোনো পরিস্থিতির দায় আওয়ামী লীগকে বহন করতে হবে। জনগণের উপর যুদ্ধ ঘোষণা করেছে সরকার। চারিদিকে শুধু অনিশ্চয়তা ও অস্থিরতা। এর সম্পূর্ণ দায় রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ এই অবৈধ আওয়ামী লীগ সরকারের। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তথা আপামর জনসাধারণ উত্থাপিত এক দফা ঘোষণাপত্রের সাথে সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করছে। বিএনপি জাতির এই চরমক্রান্তি লগ্নে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে গণতন্ত্র প্রিয় আপামর জনসাধারণ এবং বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সমস্ত নেতা কর্মী সমর্থক শুভরাজ্যদের প্রতি রাজপথে নেমে এসে জনতার সঙ্গে একাত্ম হয়ে গণহত্যাকারী স্বৈরাচারী সরকারের পতন ত্বরান্বিত করতে অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান জানাচ্ছে। শত শত শহীদের রক্ত বৃথা যেতে পারে না। ইনশাআল্লাহ ছাত্র জনতার বিজয় অবশ্যম্ভাবী। চলমান আন্দোলনকে 52, 62, 66, 69 এবং 71-এর চাইতেও বেশি শক্তিশালী বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। এই গণজাগরণ তো আমরা দেখেছি আপনার সেই 1969 সালে, আমি দেখেছি 90 সালে, আমি দেখেছি 70-এ, 71-এ। আজকে আবার আমার মনে হয় তার চেয়ে অনেক বেশি আপনার শক্তি নিয়ে আজকের গণজাগরণ সৃষ্টি হয়েছে। দ্রোহের মিছিলে শরিক হচ্ছে সকল স্তরের, সকল শ্রেণীর, সকল বয়সের মানুষ। বিক্ষুব্ধ জনতার ধাওয়াদের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিন। শাহবাগ, সায়েন্স ল্যাব, উত্তরা, মিরপুর, যাত্রাবাড়ি, মতিঝিল সহ বিভিন্ন স্থানে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত 7 জন। এতে পুলিশ সহ আহত হয়েছে 264 জন। ঢাকার আকাশে কালো ধোঁয়া। অসহযোগ আন্দোলনের প্রথম দিন, সকাল থেকেই উত্তপ্ত রাজধানী। দিনের শুরুতেই শাহবাগে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া দিয়ে সড়ক দখলে নেয় আন্দোলনকারীরা। আগুন দেয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি যানবাহনে। ঘটে ভাঙচুরের ঘটনাও। এতে আতঙ্কিত হাসপাতালের চিকিৎসক, রোগী ও তাদের স্বজনরা। সায়েন্স ল্যাব মোড়েও বিক্ষোভকারীদের সঙ্গে ছাত্রলীগ পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয়েছেন কয়েকজন। সরকার বিরোধী নানা স্লোগান দিয়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এটা কেন করলো? এই শান্তিপূর্ণ আন্দোলনে কেন তারা আক্রমণ করলো? এটা আমরা তীব্র নিন্দা জানাই। বাংলা মোটরেও বিক্ষুব্ধ জনতার সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। পুলিশ বক্স ও বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
আমাদের ছাত্ররা যেভাবে আসছে তারা কিন্তু নিরস্ত্রভাবে আসছে, এখানে যেভাবে পারতেছে সেভাবে এখানে তারা আন্দোলন জগিয়েছে। তারা আমাদের কোনো কিছু দাবি দিচ্ছে না, আমাদের একটাই দাবি, আমরা ন্যায় চাই। সদরঘাটে বাংলাদেশ ব্যাংকের অফিসের সামনেও ভাঙচুরের ঘটনা ঘটে। ঢাকার সিএমএম আদালতে পুলিশের গাড়িতেও আগুন দেয়া হয়। থমথমে পরিস্থিতি যাত্রাবাড়িতেও। কুতুবখালীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। মিরপুর 10 ও 13 নম্বরে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের তুমুল সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। দিনভর চলে ধাওয়া পাল্টা ধাওয়া। উত্তপ্ত উত্তরাও বিএনএস ভবনের সামনে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে আহত হয় কয়েকজন। নীরব ভূমিকায় দেখা পুলিশ, আওয়ামী লীগ ও শিক্ষার্থীদের ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর মিরপুর এলাকা। শত শত রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। পরে মিরপুর 10 সকালে মিরপুর 10-এর গোল চত্বরে অবস্থান নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় মহড়া দিতে দেখা যায় তাদের। পরে শিক্ষার্থীরা সেখানে আসতে চাইলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়। চলে গোলাগুলি, শিক্ষার্থীরাও পাল্টা জবাব দেয়। দুপুরের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে যোগ দেয় পুলিশ। আন্দোলনরত শিক্ষার্থীদের উপর টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও গুলি ছোড়ে তারা। মুহুর্মুহ গুলির শব্দে কেঁপে ওঠে পুরো মিরপুর এলাকা। আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা, আহত হন অনেকে। বিকেলে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া দিয়ে মিরপুর 10-এর গোল চত্বরে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই সময় দেশের সব সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর আগে রোববার সন্ধ্যা 6টা থেকে ঢাকা সহ দেশের সব সিটি কর্পোরেশন, বিভাগীয়, জেলা, উপজেলা শহরে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় সবাইকে কারফিউর নিয়ম মেনে চলার আহ্বান কারফিউ চলাকালে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, আইন অমান্য করে কেউ ঘরের বাইরে বের হলে কঠোর ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় তিনি বলেন, ছাত্র আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে রোববার রাজধানী জুড়ে তাণ্ডব চালায় বিএনপি জামায়াত। নাশকতাকারীরা ঢাকায় 10টি পুলিশ বক্স ভাঙচুর করে। এতে ওয়ারী বিভাগের ডিসি সহ মোট 11 জন পুলিশ সদস্য আহত হন। এসব সন্ত্রাসী কার্যক্রম যারা পরিচালনা করছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান ডিএমপি কমিশনার। আমাদের স্পষ্ট ঘোষণা, কারফিউ চলছে। দেশের প্রচলিত আইনে কারফিউর ভিতরে কোন লোক কোন অবস্থাতেই ঘরের বাইরে হতে পারে না। সুতরাং যে কোনো লোক যে কোনো অবস্থায় ঘরের বাইরে হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেক্ষেত্রে আমাদের যে ব্যবস্থা সেটি 100% জিরো টলারেন্স এবং 100% আইন অনুযায়ী পরিচালিত হবে। কারফিউ চলাকালে কিছু কিছু সেবা ব্যতিক্রম হিসেবে হয়ে থাকে। যেমন আমরা সংবাদকর্মীদের পাশ দিয়ে থাকি, আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি এবং যে নিত্য প্রয়োজনীয় পরিষেবা যেগুলো রয়েছে, বিদ্যুৎ, পানি, গ্যাস, সেগুলোর গাড়ি যদি থাকে, ডাক্তার, নার্স তারা যেতে পারবে এবং যদি কেউ বিদেশে যায়, এয়ারপোর্টে যাওয়ার ক্ষেত্রে তার যে টিকিট সেটি তার পাস হিসেবে পরিগণিত হবে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন।